আজকের টপিক হলো পৌষ্টিক গ্রন্থি, ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এর আগের ভিডিওতে পরিপাক এবং শ্বসন চ্যাপ্টারের প্রথম অধ্যায়গুলো পড়ানো হয়েছে। এবার যেটা পড়ানো হবে সেটা হলো পৌষ্টিক গ্রন্থি, ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এখানে এনসিইআরটি বাংলা পিডিএফ এক্সপ্লেন করা হবে। তো শুরু করা যাক। পৌষ্টিক নালীর সাথে যুক্ত পৌষ্টিক গ্রন্থিগুলো হলো লালাগ্রন্থি, যকৃৎ এবং অগ্ন্যাশয়। পৌষ্টিক নালী আছে, তার সাথে সাথে যে সমস্ত পৌষ্টিক গ্রন্থিগুলি থাকে সেগুলো কী কী? একটা লালাগ্রন্থি, একটা যকৃৎ আর অগ্ন্যাশয়। তিনটে গ্রন্থি এখানে বলা হয়েছে, একটা লালাগ্রন্থি, একটা যকৃৎ আর একটা অগ্ন্যাশয়। তিন জোড়া লালাগ্রন্থিতেই প্রধানত লালারস উৎপন্ন হয়। এই লালাগ্রন্থিগুলো হলো প্যারোটিড গ্রন্থি, চিবুকে থাকে, সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার নিম্ন চোয়ালে, এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি জিহ্বার নিচে। তাহলে লালাগ্রন্থি আবার তিন জোড়া আছে আমাদের। একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, যেটা চিবুকে থাকে, প্যারোটিড গ্রন্থি যেটা চিবুকে থাকে, সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার গ্রন্থি যেটা নিম্ন চোয়ালের নিচের ভাগে থাকে, নিচের দিকে, আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি জিহ্বার নিচে, লিঙ্গুয়াল থেকে জিভ, তাহলে জিহ্বার নিচে। এই গ্রন্থিগুলো মুখ বিবরের ঠিক বাইরের দিকে অবস্থান করে এবং এই গ্রন্থিগুলো থেকে লালারস খরিত হয়ে মুখগহ্বরে আসে। যে মুখের যে বিবর আছে তার বাইরের দিকে অবস্থান করে এবং এখান থেকে যে লালার রসগুলো খরিত হয় সেটা এই মুখের গহ্বর যেটা আছে, যেখানে খাবারটা যায়, সেখানে আসে। তিন জোড়া লালা গ্রন্থি আছে। প্যারোটিড গ্রন্থি যেটা চিবুকে থাকে, সাবম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার গ্রন্থি যেটা নিম্ন চোয়ালে থাকে, আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি যেটা জিহ্বার নিচে থাকে। যেমন এখানে চিত্র দেওয়াই আছে যে কোনটা কি। এই যে প্যারোটিড গ্রন্থি আছে সেটা চোয়ালে আছে, সাবম্যাক্সিলারি বা সাবম্যাক্সিলারি উপর দিকে সাবম্যাক্সিলারি আছে যেটা নিম্ন চোয়ালে, আর সাবলিঙ্গুয়াল যেটা জিহ্বার নিচে। তার তিন জোড়া লালা গ্রন্থি আছে এবং এখান থেকে যে রসগুলো খরিত হয় সেটা মুখগহ্বরে আসে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থিটি হলো যকৃৎ এবং এর একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন প্রায় 1.2 থেকে 1.5 কেজি হয়। মানুষের দেহে যতগুলো গ্রন্থি আছে, সে লালা গ্রন্থি হোক, যকৃৎ হোক, অগ্ন্যাশয় হোক, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যকৃৎ এবং এর ওজন হচ্ছে কত? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1.2 থেকে 1.5 কেজি। এটি উদর গহ্বরে মধ্যচ্ছেদার ঠিক নিচে অবস্থিত এবং এটি দুটি খণ্ড বিশিষ্ট। উদর গহ্বরে যে মধ্যচ্ছেদা আছে, ডায়াফ্রাগ্রাম, তার নিচে থাকে এটা। এবং যকৃতে আবার দুটো খণ্ড আছে। হেপাটিক খণ্ডকগুলো যকৃতের গঠনগত ও কার্যগত একক এবং এই খণ্ডক গঠনকারী হেপাটিক কোষগুলি দড়ির আকারে সজ্জিত থাকে। তাহলে যকৃতের গঠনগত ও কার্যগত একক হচ্ছে হেপাটিক খণ্ড। আর এই হেপাটিক খণ্ড গঠন করে যে সেগুলো হচ্ছে হেপাটিক কোষ। সেই হেপাটিক কোষগুলো কীভাবে থাকে? দড়ির মতো সাজানো থাকে। হেপাটিক কোষগুলি দড়ির আকারে সাজানো থাকে এবং হেপাটিক খণ্ড গঠন করে। এরকম যকৃতের দুটো খণ্ড থাকে। প্রতিটি হেপাটিক খণ্ডক একটি পাতলা যোগ কলার আচ্ছাদন দ্বারা আবৃত থাকে। একে গ্লিসন্স ক্যাপসুল বলে। হেপাটিক খণ্ডক যেটা থাকে সেটা পাতলা একটা আবরণ দ্বারা ঢাকা থাকে, একে গ্লিসন্স ক্যাপসুল বলে। যকৃৎ কোষ থেকে পিত্ত খরিত হয়ে যকৃৎ নালীর মাধ্যমে একটি পাতলা পেশিবহুল থলিতে সঞ্চিত হয় এবং এদের ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। তাহলে যকৃৎ থেকে কি করে হয়? পিত্ত খরিত হয়, পিত্ত খরিত হয়। এবার সেটা যকৃতের মাধ্যমে একটা পাতলা পেশিবহুল থলিতে সঞ্চিত হয় এবং এর ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। যে এই যকৃৎ থেকে পিত্ত তৈরি হচ্ছে, তারপর এই যে নালী দুটো আছে, এই যকৃৎ নালীর মাধ্যমে এটা এলো, তারপর এখান দিয়ে এসে যে পিত্তথলি থেকে উৎপন্ন নালী, এই নালীর মাধ্যমে সেটা এই যে থলির মতো অংশ পিত্তথলি, সেই পিত্তথলিতে সঞ্চয় হয়। তাহলে পিত্ত কোথা থেকে তৈরি হয়? যকৃতে। সঞ্চয় হয় কোথায়? পিত্তথলিতে সঞ্চিত হয় এবং যত যত বেশি সঞ্চিত হবে তত ঘনত্ব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এই থলিটিকে পিত্তথলি বলে। যে এই থলিটা যেখানে পিত্ত জমা হচ্ছে তাকে পিত্তথলি বলে। যকৃৎ থেকে উৎপন্ন যকৃৎ নালী, হেপাটিক নালী এবং পিত্তথলির নালীটি সিস্টিক নালী একসাথে যুক্ত হয়ে সাধারণ পিত্তনালী গঠন করে। যকৃৎ থেকে উৎপন্ন যকৃৎ নালী, এই যে যকৃৎ থেকে উৎপন্ন হচ্ছে যকৃৎ নালী, আর পিত্ত থেকে উৎপন্ন পিত্তনালী, এই দুটো কোথায় যুক্ত হচ্ছে? এখানে যুক্ত হচ্ছে। এই যে এটা একটা সাধারণ পিত্তনালী গঠন করে, কমন বাইল ডাক্ট গঠন করে।
যকৃৎ থেকে যে নালীটা উৎপন্ন হয় তাকে যকৃৎ নালী বা হেপাটিক নালী বলে। হেপাটিক হচ্ছে যকৃৎ, হেপাটিক নালী। আর পিত্তথলি থেকে যেটা আছে সেটা হচ্ছে সিস্টিক নালী। আবার এই দুটো যুক্ত হয় গঠন করে কি সাধারণ পিত্তনালী। যকৃৎ নালী এবং অগ্ন্যাশয় নালী দুটি একসাথে একটি সাধারণ হেপাটোপ্যানক্রিয়াটিক নালী রূপে ডিউডেনামে উন্মুক্ত হয় এবং এই নালীটি একটি স্ফিংক্টার দ্বারা সুরক্ষিত থাকে। স্ফিংক্টারটিকে ওডির স্ফিংক্টার বা স্ফিংক্টার অফ ওডি বলে। তাহলে এই যে সাধারণ পিত্তনালী এলো, সাধারণ পিত্তনালী, আবার অগ্ন্যাশয় থেকে একটা নালী আসবে এবং সাধারণ পিত্তনালী এখানে আছে, আর এখান থেকে আবার অগ্ন্যাশয় থেকে একটা নালী আসবে এবং এই দুটো নালী একত্রে এটা একটা সাধারণ পিত্তনালী আর এটা হচ্ছে অগ্ন্যাশয় নালী এবং এই দুটো এখানে যুক্ত হয়েছে। এটা হচ্ছে কি যকৃৎ অগ্ন্যাশয় নালী, হেপাটোপ্যানক্রিয়াটিক নালী, হেপাটোপ্যানক্রিয়াটিক নালী। এবং এটা ডিউডেনামে যুক্ত হবে, ডিউডেনামে যুক্ত হবে এবং এর মধ্যে একটা স্ফিংক্টার আছে, এই জায়গাটাতে একটা স্ফিংক্টার আছে। সেই স্ফিংক্টারটা কি স্ফিংক্টার অফ ওডি বা ওডির স্ফিংক্টার বলে। অত্যন্ত ইম্পর্টেন্ট এটা, যে স্ফিংক্টার অফ ওডি কি, যে এটা হচ্ছে কি সাধারণ যকৃৎ নালী আর অগ্ন্যাশয় নালী এই দুটো একসাথে যুক্ত হয়ে যে নালীটি গঠন করে সেটা হলো, এবং ডিউডেনামে উন্মুক্ত হয় এবং এই ডিউডেনামের মধ্যে যে স্ফিংক্টারটি থাকে তাকে বলা হয় ওডির স্ফিংক্টার বা স্ফিংক্টার অফ ওডি। অগ্ন্যাশয় হলো একটি লম্বাটে যৌগিক গ্রন্থি, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থি সমন্বিত, যা ইউ আকৃতির ডিউডেনামের দুই বাহুর মাঝখানে অবস্থিত। এই যে অগ্ন্যাশয় আছে এটা হচ্ছে একটা যকৃৎ নালী, যৌগিক গ্রন্থি। যৌগিক গ্রন্থি মানে কি, যেটা অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থি হিসাবে কাজ করে, সেটাকে যৌগিক গ্রন্থি বলে। তো অগ্ন্যাশয় হলো একটা যৌগিক গ্রন্থি। আর এটা কোথায় থাকে, যে ডিউডেনামের আকৃতিটা কেমন, ইউ আকৃতি, ইউ এর মতো আকৃতি ডিউডেনাম, সেই ইউ আকৃতির ডিউডেনামের মধ্যবর্তী অংশে থাকে। অগ্ন্যাশয়ের বহিঃক্ষরা অংশ কতগুলি উৎসেচক সমন্বিত ক্ষারীয় অগ্ন্যাশয় রস ক্ষরণ করে এবং অন্তঃক্ষরা অংশ থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নামক হরমোন ক্ষরিত হয়। অগ্ন্যাশয় কি যৌগিক গ্রন্থি, বহিঃক্ষরা অন্তঃক্ষরা উভয় গ্রন্থি হিসাবে কাজ করে। এর যে বহিঃক্ষরা গ্রন্থি আছে সেখান থেকে কি অংশ হয়, উৎসেচক বা এনজাইম ক্ষারীয় অগ্ন্যাশয় রস ক্ষরণ করে। তাহলে অগ্ন্যাশয়ের বহিঃক্ষরা অংশ থেকে কি ক্ষরিত হয়, ক্ষারীয় অগ্ন্যাশয় রস বা উৎসেচক নিঃসৃত হয় এবং সেটা কি ক্ষারীয়। আর অন্তঃক্ষরা অংশ থেকে কী ক্ষরিত হয়, হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, সোমাস্টাটিন এই হরমোনগুলো ক্ষরিত হয় এবং এর মধ্যে দুটোই থাকে, বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি উভয় থাকে, তার জন্য একে যৌগিক গ্রন্থি বলা হয়। খাদ্যের পরিপাক, ডাইজেশন অফ ফুড। যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতির মাধ্যমে খাদ্যের পরিপাক পদ্ধতিটি সম্পন্ন হয়। তাহলে গ্রন্থি বিষয়ে জানা গেল যে তিনটে গ্রন্থি আছে, যকৃৎ, একটা অগ্ন্যাশয়, আর একটা হলো কি লালা গ্রন্থি। লালা গ্রন্থি আবার তিনটে আছে, প্যারোটিড, সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার, আর লিঙ্গুয়াল। প্যারোটিড কোথায় থাকে, চিবুকে থাকে। সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার কোথায়, নিম্ন চোয়ালে। সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে। প্রত্যেকটা কী গ্রহণ করে, লালা রস গ্রহণ করে। কোথায় যায়, মুখ বিবরে যায়। তারপরে কি আছে, যকৃৎ। যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় অংশ, এর ওজন হচ্ছে কি 1.2 থেকে 1.5 কেজি। এবং এখান থেকে কী করতে হয়, যে যকৃৎ থেকে পিত্ত করতে হয়। কোথায় জমা হয়, পিত্ত যকৃৎ নালীর মাধ্যমে সেটা পিত্তনালী দিয়ে পিত্তথলিতে জমা হয়। পিত্তথলি আর যকৃৎ নালী দুটো একসাথে যুক্ত হয়ে সাধারণ যকৃৎ নালী গঠন করে। সাধারণ যকৃৎ নালী আর অগ্ন্যাশয় থেকে উৎপন্ন নালী দুটি একসাথে যুক্ত হয় এবং হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক তৈরি করে এবং সেটা ডিউডেনামে যুক্ত হয়। তার মধ্যে কী থাকে, স্ফিংক্টার অফ ওডি থাকে। তারপর অগ্ন্যাশয় আছে, অগ্ন্যাশয়ের মধ্যে বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুটোই থাকে। বহিঃক্ষরা থেকে ক্ষারীয় উৎসেচক বা পাচক রস ক্ষরিত হয় আর অন্তঃক্ষরা অংশ থেকে ইনসুলিন, গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। তো পৌষ্টিক গ্রন্থি বিষয়ে পড়ানো হলো। এবার যেটা হবে সেটা হলো খাদ্যের পরিপাক, ডাইজেশন অফ ফুড। যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতির মাধ্যমে খাদ্যের পরিপাক পদ্ধতিটি সম্পূর্ণ হয়। দুটো প্রক্রিয়া, একটা যান্ত্রিক আর একটা হচ্ছে রাসায়নিক। মুখবিবরে যে দুটি প্রধান কাজ সম্পাদন হয় সেগুলি হলো চর্বণ এবং গলাধঃকরণ প্রক্রিয়া। দাঁত এবং জিহ্বা লালারসের সাহায্যে খাদ্যকে চিবোতে এবং ভালোভাবে মেশাতে সাহায্য করে। মুখবিবরে কী কাজ হয়, একটা খাদ্য চিবানো হয়, চর্বণ হয়, আর গলাধঃকরণ, সেই খাদ্যটা আবার গলবিলের মাধ্যমে পাকস্থলীতে যায়, গলাধঃকরণ। এই দুটো প্রক্রিয়া কথা হয় মুখবিবরে, চর্বণ আর গলাধঃকরণ। এবং এই যে চর্বণ, এবং এতে সবচেয়ে বেশি কী করে, দাঁত আর জিহ্বা লালা রসের সাহায্যে, লালা গ্রন্থি থেকে লালা রস করতে হচ্ছে দাঁত আর জিহ্বার সাহায্যে
সেটা কি চিবোবে এবং তারপর সেটা ভালোভাবে মিশবে, যাতে লালা রসটা মিশে যায়। দাঁতটা চিবাতে সাহায্য করে আর জিভার মাধ্যমে লালা রসটা খাদ্যের সঙ্গে ভালোভাবে মিশে যায়। লালা রসের মধ্যে উপস্থিত শ্লেষ্মা খাদ্যকে পিচ্ছিলকরণে এবং খাদ্য কণাগুলিকে একত্রিত করে খাদ্যমণ্ড তৈরিতে সাহায্য করে। লালার রসের মধ্যে যে মিউকাস থাকে সেটা খাদ্যকে কি পিচ্ছিল করে দেয়, তেমন খাদ্যগুলোকে কী করে, একত্রিত করে এবং খাদ্যমণ্ড তৈরি করে। এই খাদ্যমণ্ড অতঃপর গলবিলে যায় এবং তারপর গলদকরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাসনালীতে পৌঁছায়। তারপর এটা গলবিলে যাবে এবং তারপরে সেটা গ্রাসনালীতে যাবে। এবং এটা কোনটা এতে সাহায্য করে, মিউকাসটা কী করে, খাদ্যটাকে পিচ্ছিল করে এবং যেটা একসাথে যুক্ত হয়ে যায় খাদ্যটা, মানে একটা মণ্ড তৈরি হয়, তার জন্য সেটা সাহায্য করে। খাদ্যমণ্ডটি পরবর্তীতে পেশীয় ক্রমসংকোচনের ফলে গ্রাসনালী দিয়ে নিচের দিকে নেমে আসে। তারপর পেশির ক্রমসংকোচন, পেরিস্টলসিস যাকে বলে, সেই পেরিস্টলসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যটা নিচের দিকে নামতে থাকে গ্রাসনালী দিয়ে। একে পেরিস্টলসিস বলে, একে পেরিস্টলসিস বলে। এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে পেশি সংকোচন হতে হতে খাদ্যটা নিচের দিকে নেমে যাচ্ছে, একে পেরিস্টলসিস বলে। গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংক্টার পাকস্থলীতে খাদ্যের প্রবেশ নিয়ন্ত্রণ করে। তারপর গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংক্টার, যে গ্যাস্ট্রো মানে পাকস্থলী আর ইসোফেগাল মানে ইসোফেগাস বা গ্রাসনালী আর পাকস্থলীর মধ্যবর্তী অংশে যে স্ফিংক্টারটা থাকে, সেই স্ফিংক্টারটা নিয়ন্ত্রণ করে যে কতটা খাদ্য পাকস্থলীতে যাবে, কিভাবে যাবে সেটা নিয়ন্ত্রণ করে। মুখগহ্বরে খরিত লালারসের উপাদানগুলি হলো ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য, Na+, Cl-, HCO3-, এবং এনজাইম বা উৎসেচক স্যালিভারি অ্যামাইলেজ এবং লাইসোজাইম। তাহলে মুখবিবরে লালা গ্রন্থি থেকে যে লালারস খরিত হয়, সেই লালারসের মধ্যে কী কী থাকে, যে ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য থাকে। কী কী তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট, Na+, Cl- আর HCO3-, এই তিনটে ইলেকট্রোলাইটস থাকে, Na+, Cl- আর HCO3-। আর উৎসেচক থাকে কী কী, সাবম্যাক্স স্যালিভারি অ্যামাইলেজ আর লাইসোজাইম। উৎসেচক থাকে স্যালিভারি অ্যামাইলেজ ও লাইসোজাইম এনজাইম থাকে, Na+, Cl- এবং HCO3- ইলেকট্রোলাইটস থাকে। মুখগহ্বরে পরিপাকের রাসায়নিক প্রক্রিয়াটি কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক স্যালিভারি অ্যামাইলেজের প্রভাবে সংঘটিত আর্দ্র বিশ্লেষণ ক্রিয়ার দ্বারা শুরু হয়। তাহলে কার্বোহাইড্রেটটা কী প্রক্রিয়ায়, মুখবিবরে কী হয়, কার্বোহাইড্রেটটা স্যালিভারি অ্যামাইলেজ থাকে, সেই স্যালিভারি অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাক করে। স্যালিভারি অ্যামাইলেজ সেটা মুখবিবরে থাকে এবং কার্বোহাইড্রেটের পরিপাক করে। উৎসেচকটির প্রভাবে pH 6.8 এই স্থানে প্রায় 30% শ্বেতসার আর্দ্র বিশ্লেষিত হয়ে মল্টোজ নামক ডাইস্যাকারাইডে পরিণত হয়। আমরা যে খাদ্যটা খাই সেটা হলো শ্বেতসার। সেই শ্বেতসারটা এই যে মুখবিবরে যে লালারস নির্গত হচ্ছে, যার মধ্যে স্যালিভারি অ্যামাইলেজ থাকে, তার মাধ্যমে, এবং তার pH কত, 6.8 মানে কি হালকা আম্লিক, হালকা অ্যাসিডিক, সেই পরিবেশে সেটা আর্দ্র বিশ্লেষিত হয় এবং সেই শ্বেতসারটা আর্দ্র বিশ্লেষিত হয়ে মল্টোজ পরিণত করে। কী উৎসেচকের প্রভাবে, স্যালিভারি অ্যামাইলেজ। pH কত, 6.8, কোথায়, মুখবিবরে। কীভাবে হয়, যে সেখানে যে লালা গ্রন্থি থেকে লালারস খরিত হয় তার মাধ্যমে হয়ে থাকে, স্যালিভারি অ্যামাইলেজের মাধ্যমে। ডাইস্যাকারাইড মল্টোজে পরিণত হয়, মল্টোজ এটা কি, ডাইস্যাকারাইড। লালারসে উপস্থিত লাইসোজাইম ব্যাকটেরিয়া বিরোধী বস্তু হিসেবে কাজ করে এবং সংক্রমণ প্রতিরোধ করে। এই খাদ্যের মধ্যে যদি কোনো জীবাণু থাকে বা মুখবিবরে যে বিভিন্ন রকমের যে জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে লাইসোজাইম সাহায্য করে। আমাদের চোখের মধ্যেও যে লাইসোজাইম থাকে, সেই কারণে চোখ বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পায়। ঠিক একই রকমভাবে মুখবিবরেও লাইসোজাইম থাকে, সেই লাইসোজাইম খাদ্যকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে, ফলে সংক্রমণ হয় না। তাহলে শ্বেতসার আছে, স্যালিভারি অ্যামাইলেজ, pH 6.8, মল্টোজে পরিণত করছে। মল্টোজ কি, একটা ডাইস্যাকারাইড। পাকস্থলীর মিউকাস স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলি থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোতে প্রধানত 3 ধরনের কোষ রয়েছে। পাকস্থলীর যে মিউকাস স্তর রয়েছে সেখানে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, সেই গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি আছে, 3 ধরনের কোষ আছে। একটা কি, গ্যাস্ট্রিক খাঁজের গ্রীবা অঞ্চলে অবস্থিত শ্লেষ্মা ক্ষরণকারী কোষ, মিউকাস নেক সেলস, এরা শ্লেষ্মা ক্ষরণ করে। যে গ্যাস্ট্রিক যে পাকস্থলী যে খাঁজ আছে, যে গ্রীবা অঞ্চল, সেখানে কি মিউকাস নেক সেল থাকে। মিউকাস নেক সেল নাম দেখে বোঝা যাচ্ছে মিউকাস ক্ষরণ করবে। মিউকাসটাকে শ্লেষ্মা বলা হয়, সে মিউকাস ক্ষরণ করে। কি, গ্যাস্ট্রিক মিউকাস নেক সেল থেকে মিউকাস করিত হয়, কোথায় থাকে, গ্যাস্ট্রিকের গ্রীবা অঞ্চলে। পেপটিক বা চিপ কোষ সমষ্টি, চিপ সেল, এরা পেপসিনোজেন নামক একটি প্রো এনজাইম ক্ষরণ করে। পেপটিক বা চিপ কোষ সমষ্টি,
চিপ সেল যেটাকে বলা হয়, পেপটিক বা চিপ সেল, সেখান থেকে কী খরিত হয়, পেপসিনোজেন নামক একটি প্রোএনজাইম, প্যারাইটাল বা অক্সিনটিক কোষসমূহ এরা এই সেল এবং অভ্যন্তরীণ ফ্যাক্টর ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে। প্যারাইটাল বা অক্সিনটিক সেল যেটা এই সেল ক্ষরণ করে, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কী কাজ করে, ভিটামিন B12 শোষণের জন্য ব্যবহৃত হয়। তাহলে তিনটে হচ্ছে মিউকাস নেক্স সেল, যে পাকস্থলীর গ্রীবা অঞ্চলে থাকে, সেটা মিউকাস ক্ষরণ করে। একটা পেপটিক বা চিপ সেল, সেটা প্রোএনজাইম পেপসিনোজেন ক্ষরণ করে, পেপসিনোজেন যেটা প্রোটিনের পরিপাকে সাহায্য করে। আর আরেকটা হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিক সেল, যেটা এই সেল এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কী করে, আবার ভিটামিন B12 শোষণে সাহায্য করে। এই যে এটাকে মনে রাখার একটা ট্রিক আছে, প্যারাইটিক বা অক্সিনটিক সেল যেটা আছে সেটাকে একটা মনে রাখার ট্রিক হচ্ছে যে POAC, পোক। পি ফর হচ্ছে কি প্যারাইটাল, ও ফর অক্সিনটিক, এ ফর অ্যাসিডিক, যেহেতু এসিএল গ্রহণ করছে অ্যাসিডিক, আর সি ফর সি হচ্ছে, আর সি ফর একটা কী ছিল, ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টরটাকে সি দিয়ে, পোক। খাদ্য পাকস্থলীতে 4 থেকে 5 ঘন্টা জমা থাকে। খাদ্য যে পাকস্থলীতে 4 থেকে 5 ঘন্টা জমা থাকে, এই জন্য সাধারণত আমরা 4 ঘন্টা অন্তর অন্তর খাবারটা খেয়ে থাকি, দিনে 3 বার করে। পাকস্থলীর খাদ্য আম্লিক পাচক রসের সাথে পাকস্থলীর পেশি গাত্র সঞ্চালনের দ্বারা ভালোভাবে মিশ্রিত হয়, তাকে কাইম বলে। পাকস্থলীতে যে খাদ্যটা থাকে সেটা কি হয়, আম্লিক পাচক রসের সাহায্যে, অ্যাসিডিক যে পাচক রস আছে, এই যে পাকস্থলী থেকে যে রসটা খরিত হচ্ছে এই সেলের জন্য সেটা কি অ্যাসিডিক হয়, সেই অ্যাসিডিক মাধ্যমে সেই খাদ্যটাকে মিশে যায়। আর কি পাকস্থলীর যে পেশি আছে সেই পেশির মাধ্যমে সেটা আরও ভালোভাবে মিশে যায়, সেটা কি পেশিটা সঞ্চালিত হয়, এবং এই যে খাদ্যটা তৈরি করে তাকে কাইম বলে। যে পাকস্থলীতে যে খাদ্যটা যাচ্ছে সেই খাদ্যটা সেখানে উপস্থিত এই সেল বা অ্যাসিডের মাধ্যমে মিশে যায় এবং যেটা তৈরি করে তাকে কাইম বলে। তাহলে খাদ্যমণ্ড ছিল কোথায়, গ্রাসনালীতে, আর কাইম কোথায় হলো, পাকস্থলীতে। তার সঙ্গে অ্যাসিডিক এই সেল যুক্ত হয়ে যায়, সেটা কাইম তৈরি করলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে পেপসিনোজেন প্রোএনজাইম প্রোটিন পরিপাককারী এনজাইম পেপসিনে পরিণত হয়। প্রোএনজাইম যে পেপসিনোজেন ছিল, পেপটিক বা চিপ সেল থেকে যে প্রোএনজাইম পেপসিনোজেনটা খরিত হয়েছিল, পেপসিনোজেনটা কী হবে, যে পাকস্থলীতে যে এইচ সেল আছে সেই এইচ সেলের প্রভাবে সেটা প্রোটিন পরিপাককারী পেপসিনে পরিণত হবে, প্রোটিন পরিপাককারী এনজাইম পেপসিনে পরিণত হবে। পেপসিন প্রোটিনকে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। তারপর সেই পেপসিনটা কী করবে, পাকস্থলীতে যে প্রোটিন জাতীয় খাদ্যটা থাকবে তাকে প্রোটিওজ ও পেপটাইডে বা পেপটোনে পরিণত করবে। তাহলে কী হলো, যে প্রো এনজাইম পেপসিনোজেন কোথা থেকে খরিত হলো, পাকস্থলী থেকে। তারপর পাকস্থলী অ্যাসিডিক মাধ্যমে এসে এইচ সেলের প্রভাবে সেটা কি পেপসিনে পরিণত হলো। সেই পেপসিন কী করলো, যে প্রোটিন জাতীয় খাদ্য আছে তাকে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করলো। পাচক রসে উপস্থিত শ্লেষ্মা এবং বাইকার্বনেটস মিউকোসাল এপিথেলিয়ামকে পিচ্ছিল রাখে এবং পাকস্থলীর গাত্রকে অতি ঘনত্বের হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ক্ষয় থেকে রক্ষা করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে পাকস্থলীর মধ্যে যে মিউকাস থাকে, মিউকাস নেক্সেল থেকে মিউকাস খরিত হচ্ছে, আর তাছাড়া বাইকার্বনেটও থাকে HCO3-। এই দুটো কী করে, যে মিউকাসের মধ্যে যে এপিথেলিয়াম কোষ আছে সেই এপিথেলিয়াম কোষকে পিচ্ছিল রাখে। আর যাতে HCl যে থাকে, HCl কি ওখানে পাকস্থলীতে প্রচুর HCl থাকে, সেই HCl-এর প্রভাবে সেটা কি ক্ষয় হয়ে যেতে পারে, সেই ক্ষয়ের হাত থেকে কি মিউকাস রক্ষা করে। HCl যাতে পাকস্থলীর গাত্রকে ক্ষয় করতে না পারে তার জন্য কি করে, মিউকাস তাকে রক্ষা করে সেই কাজ থেকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনের জন্য সর্বাধিক অনুকূল pH 1.8 প্রদান করে। পেপসিন কি করে, যে পেপসিন প্রোটিন পরিপাক করে এবং এটা সবচেয়ে ভালো কাজ করে কি pH যখন খুব অ্যাসিডিক হয় 1.8, এবং এই অ্যাসিডিক pHটা কে প্রদান করে, যে পাকস্থলীর মধ্যে যে HCl আছে সেই HCl-এর প্রভাবে এতটা অ্যাসিডিক পরিবেশ 1.8 pH প্রদান করে, এবং তার ফলে কী হয়, যে সহজেই পেপসিন কাজ করতে পারে প্রোটিনের ওপর এবং তাকে প্রোটিওজ ও পেপটিনে পরিণত করতে পারে। শিশুদের পাচক রসে রেনিন নামক প্রোটিন পরিপাককারী উৎসেচক পাওয়া যায়, যা দুগ্ধ প্রোটিনের পাচনে সাহায্য করে। আর যারা বাচ্চা তাদের ক্ষেত্রে কী আছে, রেনিন আছে। সে রেনিন কী করবে, যে দুগ্ধ প্রোটিন, দুধ থেকে যে প্রোটিনটা আছে কেসিন, সেই কেসিনের পরিপাকে সাহায্য করবে কি রেনিন।
এবং এটা শিশুদের পাচক রসে পাওয়া যায়। সামান্য পরিমাণে লাইপেজও পৌষ্টিক গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হয়। লাইপেজও থাকে কিন্তু খুব অল্প পরিমাণে থাকে পাকস্থলীতে। লাইপেজ তো মুখবিবরে বা মুখমণ্ডলে একেবারেই থাকে না, পাকস্থলীতে থাকে খুব অল্প পরিমাণে। আর সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি ক্ষুদ্রান্তে, এবং এর জন্য ফ্যাটের পরিপাকটা ক্ষুদ্রান্তে বেশি হয়। মুখবিবরে শুধুমাত্র কি শ্বেতসার হয়েছিল, ওখানে কোনো প্রোটিন পরিপাককারী উৎসেচক ছিল না। পাকস্থলীতে কি যে শ্বেতসারও হয় কিছুটা, প্রোটিন সবচেয়ে বেশি হয়। পেপসিনটা যেহেতু অ্যাসিডিক পরিবেশ পেয়ে যাচ্ছে 1.8, তার জন্য এখানে পেপসিনটা সবচেয়ে বেশি কাজ করতে পারে, এবং তার জন্য প্রোটিনের পরিপাকটা সবচেয়ে বেশি হয় পাকস্থলীতে। আর লাইপেজ থাকে খুব অল্প পরিমাণে। তাহলে প্রোটিনের পরিপাকটা সবচেয়ে বেশি কোথায় হচ্ছে? পাকস্থলীতে। ক্ষুদ্রান্তের পেশি স্তরগুলো দ্বারা বিভিন্ন ধরনের চলন সৃষ্টি হয়। ক্ষুদ্রান্তের যে পেশি স্তরগুলি আছে সেগুলো বিভিন্ন রকমের চলন করে। যে স্তরগুলো আছে সেই স্তরগুলি নিজেরাই পেরিস্টালসিস বা বিভিন্ন রকমের চলন করতে থাকে। এই চলন খাদ্যকে আন্ত্রিক রসের সাথে ভালোভাবে মিশ্রিত করে, যা খাদ্যের পরিপাকের সহায়ক। এবং এই যে খাদ্যটা চলাফেরা করছে, এর মানে কী হয়, যে আন্ত্রিক রস আছে সেই আন্ত্রিক রসটা সহজে খাদ্যের সাথে মিশে যায়, এবং সহজে তারপরে কি খাদ্য পরিপাক হয়। পিত্ত, অগ্ন্যাশয় রস এবং আন্ত্রিক রস নিঃসৃত হয়ে ক্ষুদ্রান্তে আসে। পিত্তথলি থেকে পিত্ত, অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস আর আন্ত্রিক রস, এই দুটো তো এসেছিলো হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক দিয়ে। তারপর সেটা ক্ষুদ্রান্তে এসে সেখানকার আন্ত্রিক রস সেখানে মিশে যায়, এবং সেটা কি এই তিনটে রস একত্র হয়ে ক্ষুদ্রান্তে আসে। অগ্ন্যাশয় রস এবং পিত্ত যকৃৎ অগ্ন্যাশয় নালীর মাধ্যমে নিঃসৃত হয়, যেটা বললাম যে অগ্ন্যাশয় রস আর পিত্ত রসটা কি যকৃৎ অগ্ন্যাশয় নালী বা হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে, স্পিংটার ওডি যেটাকে নিয়ন্ত্রণ করে, সেটার মাধ্যমে আসছে। অগ্ন্যাশয় রসে নিষ্ক্রিয় উৎসেচক ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সি পেপটাইডেজ, অ্যামাইলেজ, লাইপেজ এবং নিউক্লিয়েজ বর্তমান। অগ্ন্যাশয় রসে কী কী থাকে? অগ্ন্যাশয় রসে কী কী থাকে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ট্রিপসিনোজেন থাকে, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সি পেপটাইডেজ, অ্যামাইলেজ, লাইপেজ এবং নিউক্লিয়েজ এই উৎসেচকগুলি থাকে কোথায়? অগ্ন্যাশয় রসে। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে যে রসটা নির্গত হচ্ছে তার মধ্যে এগুলো থাকে, যে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সি পেপটাইডেজ, লাইপেজ, অ্যামাইলেজ এবং নিউক্লিয়েজ এই উৎসেচকগুলি থাকে অগ্ন্যাশয় রসে। আর পিত্তথলি থেকে পিত্তরস, আন্ত্রিক শ্লেষ্মা স্তর থেকে নিঃসৃত এন্টারোকাইনেজ উৎসেচক ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে, যা অগ্ন্যাশয় রসে অন্যান্য উৎসেচকগুলোকেও সক্রিয় করে তোলে। তাহলে মানে ক্ষুদ্রান্তের যে মিউকস স্তর আছে সেই মিউকস স্তর থেকে কী হয়? এন্টারোকাইনেজ নিঃসৃত হয়। এন্টারোকাইনেজ কী করে? ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করবে। তাহলে এন্টারোকাইনেজ ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। এন্টারোকাইনেজটা কোথা থেকে গঠিত হয়? আন্ত্রিক রস থেকে। তাহলে এন্টারোকাইনেজ হচ্ছে একটা এনজাইম, আর সেটা কি ট্রিপসিনোজেন, যেটা হচ্ছে খাদ্যের একটা অংশ, সেই ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করবে। আর এই ট্রিপসিনটা কী করবে? ট্রিপসিনটা পরবর্তীকালে অগ্ন্যাশয় রসে যে অন্যান্য উৎসেচক আছে সেগুলোকে সক্রিয় করবে। তাহলে মিউকাস থেকে এন্টারোকাইনেজ খরিত হলো, এন্টারোকাইনেজটা খরিত হয়ে সেটা ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করবে। ট্রিপসিনোজেন হচ্ছে কি নিষ্ক্রিয়, তাকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করবে। আর সক্রিয় ট্রিপসিন কী করবে? সেই অগ্ন্যাশয় রসের যে অন্যান্য উৎসেচক আছে তাদেরকে সক্রিয় করবে। তাহলে কি প্রত্যেকে সক্রিয় হয়ে গেল, চেন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকে সক্রিয় হয়ে গেলো। যে প্রথমে এন্টারোকাইনেজ শুরু করলো কাজটা, ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করলো, এবার ট্রিপসিনটা অন্য যে অগ্ন্যাশয়ের রস আছে তাদেরকে সক্রিয় করলো। পিত্তরস ডিউটেনামে মুক্ত হয় এবং এর উপাদানগুলি হলো পিত্তরঞ্জক, বিলিরুবিন, বিলিভার্ডিন, পিত্ত লবণ, কোলেস্টেরল এবং ফসফোলিপিডস, কিন্তু এতে কোনো উৎসেচক থাকে না। তারপর যে পিত্তরস আছে সেই পিত্তরসটা ডিউডিনামে যাবে, এবং ডিউডিনামের মধ্যে গিয়ার পর সেখানে কী কী থাকবে? পিত্তরঞ্জক, বিলিরুবিন, বিলিভার্ডিন থাকবে, পিত্ত লবণ থাকবে, আর কোলেস্টেরল এবং ফসফোলিপিড থাকবে। তাহলে পিত্তরসের মধ্যে কী কী থাকে? পিত্তরঞ্জক থাকে, বিলিরুবিন, বিলিভার্ডিন, পিত্ত লবণ থাকে, সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম বাইকোলেট, এরকম লবণগুলো থাকে, কোলেস্টেরল থাকে আর ফসফোলিপিড থাকে। কিন্তু পিত্তরসে কোনো এনজাইম বা উৎসেচক থাকে না। অত্যন্ত ইম্পর্টেন্ট এটা, যে কোনো উৎসেচক থাকে না। পিত্তরস স্নেহজাতীয় পদার্থের অপদ্রব্য তৈরি করে এবং ফ্যাট বা স্নেহ পদার্থকে ভেঙে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র মাইসিলি গঠন করে।
তাহলে কি পিত্তরস কী করবে, যে স্নেহ জাতীয় খাদ্য যে থাকবে তাকে ঘিরে ফেলবে এবং তার সঙ্গে মিশে একটা অপদ্রব্য তৈরি করবে, একটা দ্রবণ তৈরি করবে, এবং তারপরে সে খাদ্য স্নেহ পদার্থগুলিকে বা ফ্যাট পদার্থগুলিকে ভেঙে সেখান থেকে ছোটো ছোটো মাইসেলি গঠন করবে। পিত্তরস লাইপেজকেও সক্রিয় করে। তারপর যে লাইপেজ আছে, যে ফ্যাট পরিপাকের জন্য যে মুখ্য উৎসেচক, তাকেও সক্রিয় করে। তাহলে পিত্তরসের প্রধান কাজ কি, যে ফ্যাটের পরিপাকে সাহায্য করে, যে ফ্যাট জাতীয় খাবার আছে তাকে অপদ্রব্যে পরিণত করবে এবং তাকে ভেঙে ছোটো ছোটো মাইসেলি গঠন করবে। তার সাথে যে উৎসেচক আছে লাইপেজ, তাকেও সক্রিয় করবে। তাহলে প্রধানত ফ্যাটের পরিপাকে সাহায্য করে, মাইসেলি গঠন করে আর লাইপেজকে সক্রিয় করে। আন্তরিক শ্লেষ্মা আবরণ স্তর বা মিউকোসাল এপিথেলিয়াম গবলেট কোষ সমন্বিত হয় এবং এই কোষগুলো মিউকাস ক্ষরণ করে। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে যে মিউকাস এপিথেলিয়াম আছে, সেই মিউকাস এপিথেলিয়ামের মধ্যে থাকে গবলেট সেল। সেই গবলেট সেল থেকে গঠিত হয় কি, মিউকাস এপিথেলিয়াম। ক্ষুদ্রান্তের মধ্যে মিউকাস এপিথেলিয়ামের মধ্যে থাকে গবলেট সেল থেকে গঠিত হয় কি, মিউকাস। আন্তরিক শ্লেষ্মা স্তরের ব্রাশ বর্ডার কোষ সমূহের ক্ষরণ এবং গবলেট কোষের ক্ষরণ একত্রে আন্তরিক রস বা সাক্কাস এন্টারিকাস গঠন করে। যে আন্তরিক স্তর আছে, সেই স্তরে যে ব্রাশ বর্ডার কোষ থাকে, সেই ব্রাশ বর্ডার কোষের ক্ষরণ, আর যে মিউকোসাল এপিথেলিয়ামে যে গবলেট কোষ থাকে, সেই গবলেট কোষের ক্ষরণ, এই দুটো একত্রে মিলে আন্তরিক রস বা সাক্কাস এন্টারিকাস গঠন করে। তাহলে সাক্কাস এন্টারিকাস কী কী নিয়ে গঠিত, একটা গবলেট কোষের ক্ষরণ আর একটা ব্রাশ বর্ডার কোষের ক্ষরণ, এবং দুটোই কোথায়, আন্তরিক বা ক্ষুদ্রান্তের। এই রসে বিভিন্ন ধরনের উৎসেচক বর্তমান, যে সাক্কাস অ্যান্টেরিকাস বা আন্তরিক রস যেটাকে বলা হয়, তার মধ্যে কী কী এনজাইম থাকে, ডাইস্যাকারাইড যেমন মল্টেজ, ডাইপেপটাইডেজ, লাইপেজ, নিউক্লিওসাইডেজ ইত্যাদি। ডাইস্যাকারাইড বা মল্টেজ থাকে, ডাইপেপটাইডেজ থাকে, লাইপেজ থাকে এবং নিউক্লিওসাইডেজ। এই এনজাইমগুলো কোথায় থাকে, সাক্কাস এন্টারিকাস বা আন্তরিক রসে। আন্তরিক রসটা কী কী নিয়ে গঠিত, আন্তরিক অঞ্চলে যে গবলেট কোষ আছে সেখান থেকে নিঃসৃত রস, আর তাছাড়া আর একটা যে ব্রাশ বর্ডার কোষ আছে সেখান থেকে নিঃসৃত রস, এই দুটো রস নিয়ে গঠিত হয় আন্তরিক রস বা সাক্কাস এন্টারিকাস। সাক্কাস এন্টারিকাসের মধ্যে এই এনজাইমগুলো থাকে। অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে ক্ষরিত বাইকার্বনেট সমূহ মিউকস তন্ত্রের মিউকস স্তরটিকে অম্লীয় রসের হাত থেকে রক্ষা করে। যে এমনিতে HCl ছিল, যে আন্তরিক অত্যন্ত অ্যাসিডিক হয়তো, সেই অ্যাসিডিকের হাত থেকে রক্ষা করার জন্য কি HCO3 বাফার হিসেবে কাজ করে। বাইকার্বনেট, যেটা অগ্নাশয় রস থেকে নিঃসৃত হচ্ছে বাইকার্বনেট, সেটা বাফার হিসাবে কাজ করে এবং একে যে মিউকস তন্ত্রের যে অম্লত্ব আছে, সেই অম্লত্বের হাত থেকে মিউকাস আবরণকে রক্ষা করে। পাশাপাশি উৎসেচকের ক্রিয়ার জন্য একটি ক্ষারীয় মাধ্যম তৈরি হয়, pH 7.8। তাহলে ক্ষুদ্রান্তে কী মাধ্যম তৈরি হচ্ছে, ক্ষারীয় মাধ্যম, pH কত, 7.8, হালকা ক্ষারীয়। অধশ্লেষ্মা বা সাবমিউকাসাল গ্রন্থিগুলিও ব্রোনারের গ্রন্থি এই কাজে সাহায্য করে। তাছাড়া যে সাবমিউকাসা গ্রন্থি থাকে, ক্ষুদ্রান্তের সাবমিউকাসা, ওই যে পড়েছিলাম সেরোসা, মাস্কুলারিস, মিউকোসা, সেই সাবমিউকাসা স্তরে যে ব্রুনার্স গ্রন্থি থাকে, ব্রুনার্স গ্রন্থিগুলো এই কাজে সাহায্য করে, যে HCO3 মাইনাস গ্রহণ করবে, বাফার হিসাবে কাজ করবে, যে অ্যাসিডিক আছে সেই অ্যাসিডিককে প্রশমিত করবে, মিউকাসকে অম্লত্বর হাত থেকে রক্ষা করবে এবং একটা ক্ষারীয় মাধ্যম তৈরি করবে। তাহলে মুখবিবরে pH কত ছিল, 6.8, হালকা আম্লিক। পাকস্থলীতে pH কত ছিল, 1.2, অত্যন্ত অ্যাসিডিক। আর ক্ষুদ্রান্তে কত হলো, 7.8, হালকা ক্ষারীয়। অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন পরিপাককারী প্রোটিওলাইটিক উৎসেচক প্রোটিনকে প্রোটিওজ ও পেপটোনে বিশ্লিষ্ট করে একে কাইমে জলীয় আংশিক পাচিত প্রোটিন রূপান্তরিত করার প্রক্রিয়াতে নিম্নে দেওয়া হলো। যে প্রোটিন আছে, পেপটোন আছে বা প্রোটিয়েজ আছে, প্রোটিনের যে অংশটা যেটা পাকস্থলীতে যেটা পরিণত হচ্ছে প্রোটিন, পেপটোন বা প্রোটিয়েজ, সেটা কী হবে, যে অগ্নাশয় রসে উপস্থিত যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অগ্নাশয় রসে কী কী উৎসেচক থাকে সেটা পড়েছিলাম, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইড, এই তিনটে হচ্ছে কি প্রোটিন পরিপাককারী। সেই প্রোটিন পরিপাককারীটি কী করে, ডাইপেপটাইডে বন্ধ করবে। তাহলে এটা কোথা থেকে এসেছিলো, এটা পাকস্থলী থেকে এসেছিলো। এটা এসেছিলো কোথা থেকে, স্টোম্যাক থেকে, পাকস্থলী থেকে। এটা কোথায় ছিল, অগ্নাশয় রসে উৎসেচকগুলো ছিল প্রোটিন পরিপাককারী ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইড, এবং তাকে বন্ধ করলো কি, ডাইপেপটাইডে। তবে কাইমে উপস্থিত কার্বোহাইড্রেট বা শর্করা অগ্নাশয় রসের অ্যামাইলেজ দ্বারা আদ্র বিশিষ্ট হয়ে ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা পরিণত হয়। তারপর যে
কাইম, যে পাকস্থলীর যে খাদ্যটা কাইম যেটাকে বলে, সেই কাইমের মধ্যে যে খাদ্যটা আছে সেটা কি, তার মধ্যে যে শ্বেতসার আছে বা শর্করা আছে বা সেটা কী হবে, আন্তরিক রসের মধ্যে উপস্থিত অ্যামাইলেজ উৎসেচকের প্রভাবে সেটা ডাইস্যাকারাইডে পরিণত হবে। ডাইস্যাকারাইডে পরিণত হলো, প্রোটিন ডাইপেপটাইডে পরিণত হলো, আর পলিস্যাকারাইড বা শ্বেতসার ডাইস্যাকারাইডে পরিণত হলো। লাইপেজ উৎসেচক পিত্তরসের সাহায্যে স্নেহ পদার্থকে ভেঙে ডাইগ্লিসারাইড এবং মনোগ্লিসারাইডে পরিণত করে। তারপর ফ্যাট বা স্নেহ পদার্থ আছে, লাইপেজ উৎসেচক তার উপর কাজ করে তাকে ডাইগ্লিসারাইডে পরিণত করবে, ডাইগ্লিসারাইড থেকে সেটা কী হবে, মনোগ্লিসারাইডে পরিণত হবে। তাহলে অগ্ন্যাশয় রসে উৎসেচকের প্রভাবে কী হলো, যে পাকস্থলী থেকে যে প্রোটিন পেপটন প্রোটিয়াস ছিল সেটা ডাইপেপটাইডের মধ্যে হলো, যে পলিস্যাকারাইড ছিল বা শ্বেতসার ছিল সেটা অ্যামাইলেজের প্রভাবে ডাইস্যাকারাইডে পরিণত হলো, আর যে ফ্যাট বা স্নেহ পদার্থ ছিল সেটা প্রথমে ডাইগ্লিসারাইডে, আর ডাইগ্লিসারাইড থেকে সেটা আবার মনোগ্লিসারাইডে পরিণত হলো। আর অগ্ন্যাশয় রসের নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করে নিউক্লিওটাইডস এবং নিউক্লিওসাইড গঠন করে। এবং অগ্ন্যাশয় রসের মধ্যে একটা এনজাইম ছিল নিউক্লিয়েজ, পড়েছিলাম। সেই নিউক্লিয়েজ কী করবে, নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করে তাকে নিউক্লিওটাইডসে পরিণত করবে, আবার সেই নিউক্লিওটাইডসের উপর সেটা পরবর্তীকালে আবার নিউক্লিওসাইডসে পরিণত হবে। তাহলে এটা কী করলো, যে অগ্ন্যাশয় রস আর পিত্তরসের মধ্যে অবস্থিত যে উৎসেচকটা ছিল সেটা কাইমের মধ্যে উপস্থিত প্রোটিনকে পরিপাক করে ডাইপেপটাইডে, ফ্যাটকে পরিপাক করে প্রথমে ডাইগ্লিসারাইড তারপর মনোগ্লিসারাইডে, আর শ্বেতসারকে পরিপাক করে সেখান থেকে ডাইস্যাকারাইডে পরিণত করলো, আর নিউক্লিক অ্যাসিডকে প্রথমে নিউক্লিওটাইডস পরে নিউক্লিওসাইডে পরিণত করলো। এবার তাহলে কোন কাজটা এবার শুরু হবে, সাক্কাস এন্টেরিকাসের যে কাজ বা আন্তরিক রস তার কাজকে, আন্তরিক রস বা সাক্কাস এন্টেরিকাসের উৎসেচকগুলো উপরিক্ত বিক্রিয়াগুলির সর্বশেষ উৎপাদিত বস্তুগুলোর উপর কাজ করে এদেরকে সরল শোষণযোগ্য রূপে পরিণত করে। পাচনের এই সর্বশেষ পর্যায়টি সংঘটিত হয় অন্ত্রের শ্লেষ্মা আবরণী কোষের সন্নিকটে। তাহলে এর আগের যে বিক্রিয়াগুলি সেটাকে কে সম্পূর্ণ করলো, যে অগ্ন্যাশয় রসের মধ্যে উপস্থিত যে উৎসেচক সেটা সম্পূর্ণ করলো, যে পাকস্থলী থেকে যে কাইমটা এসেছিল সেই কাইমের উপরে কাজ করে এই যে ডাইস্যাকারাইড, ডাইপেপটাইড, মনোগ্লিসারাইড ইত্যাদি তৈরি করলো। এবার তারপরে ক্ষুদ্রান্তে চলে এসছে খাবারটা, ক্ষুদ্রান্তে চলে আসার পর এখানে যে কী আছে, আন্তরিক রস বা সাক্কাস এন্টেরিকাস ছিল, সেই সাক্কাস এন্টেরিকাস এবার কাজ করবে এই এদের উপর কাজ করে এদেরকে সরল অংশে পরিণত করবে। যে স্যাকারাইড আছে তাকে গ্লিসারলে, তারপর যে ডাইপেপটাইড আছে তাকে অ্যামিনো অ্যাসিডে, যে সাধারণ রূপ তাদেরকে সরলযোগ্য খাদ্যে পরিণত করবে। দেখা যাক কী কী আছে। এবং এটা কোথায় সংঘটিত হবে, যে অন্ত্রের শ্লেষ্মা আবরণী কোষের সন্নিকটে তৈরি হবে, সম্পূর্ণ হবে। এবং যেমন এখানে দেওয়া আছে ডাইপেপটাইডস, যে ডাইপেপটাইডসটা তৈরি হলো আন্তরিক রস বা সাক্কাস এন্টেরিকাস, এই যে এনজাইমগুলো আছে এখানে, সেই এনজাইমগুলো প্রত্যেকটা হচ্ছে সাক্কাস এন্টেরিকাসের এনজাইম, সাক্কাস এন্টেরিকাস বা আন্তরিক রসের এনজাইম। সেটা কী হবে, ডাইপেপটাইডস যেটা এসেছিল আগে দেখলাম যে ডাইপেপটাইডস তাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। অ্যামিনো অ্যাসিড কি, প্রোটিনের সরলতম রূপ। মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে, দুঅণু গ্লুকোজে পরিণত করবে। এজ যদি থাকে সেটা এনজাইম, ঠিক আছে, একটা মনে রাখার ASC, এজ যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে সেটা এনজাইম। তো মল্টেজ কার উপর কাজ করছে, মল্টোজের উপর, তাকে গ্লুকোজে পরিণত করছে। ল্যাকটোজের উপর কাজ করছে এবং তাকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করছে। সুক্রোজের উপর কাজ করে তাকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করছে। নিউক্লিওটাইডসের উপর কাজ করে নিউক্লিওসাইডসের উপর কাজ করে শর্করা আর নাইট্রোজেনযুক্ত ক্ষার বা বেস সেটা তৈরি করছে। ডাই ও মনোগ্লিসারাইডের উপর কাজ করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, যেটা প্রোটিনের সরলতম রূপ, এই ফ্যাটের সরলতম রূপ সেটা তৈরি করছে। তাহলে সাক্কাস এন্টেরিকাসের যে এনজাইমগুলো সেগুলো এই সমস্ত খাদ্যগুলোর উপর কাজ করে তাকে সরলতম অংশে পরিণত করলো। তাহলে সাক্কাস এন্টেরিকাসের কাজটাও সম্পূর্ণ হয়ে গেলো। তাহলে 4টি পর্যায়ে খাদ্যের পরিপাক হলো, একটা মুখবিবরে হলো, একটা পাকস্থলীতে হলো, একটা অগ্ন্যাশয় রস করলো, আর একটা সাক্কাস এন্টেরিকাস বা আন্তরিক রস করলো। 4টি পর্যায়ে খাদ্যের পরিপাক হলো এবং তারপর সেটাকে সরলতম খাদ্যে পরিণত হলো, শোষণযোগ্য। আমাদের যে দেহ আছে সেটা কিন্তু ডাইপেপটাইডস, মল্টেজ, ল্যাকটোজ, সুক্রোজ এদেরকে শোষণ করতে পারবে না, এদের সরলতম রূপকে শোষণ করবে, যে অ্যামিনো অ্যাসিড শোষণ করতে পারবে, গ্লুকোজকে শোষণ করতে পারবে।
তারপর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এদেরকে শোষিত করতে পারবে, এটা যেহেতু এটা সরলতম রূপ, কিন্তু এদেরকে শোষিত করতে পারবে না, এদেরকে পারবে। তাই এই সরলতম রূপে সেটা পরিণত হলো 4টি পর্যায়ে। ক্ষুদ্রান্তের ডিউটেরিনাম অঞ্চলে উপরিক্ত বৃহৎ জৈব অণুগুলো বিশ্লেষিত হয়, এবং এই যে সমস্ত অংশ আন্তিক রস বা সাক্কা সেন্ট্রিকাস কাজ করছে কোথায়? ক্ষুদ্রান্তের ডিউটেরিনাম অংশে। এইভাবে উৎপন্ন সরল পদার্থগুলো ক্ষুদ্রান্তের জেজুনাম ও ইলিয়াম অংশে শোষিত হয়। তাহলে ডিউটেরিনাম অংশে পরিবারটা সম্পূর্ণ হয়ে সরলতম অংশে পরিণত হলো, তারপর খাদ্যটা জেজুনাম এবং ইলিয়ামে যাবে, এবং সেই জেজুনাম এবং ইলিয়ামে গিয়ে সেখানটা শোষিত হবে। এবং তার জন্য জেজুনাম এবং ইলিয়াম অত্যন্ত পাকানো অবস্থায় থাকে, যাতে তারা যার ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় এবং খাদ্যটা তারা শোষিত করতে পারে। অপাচ্য এবং অশোষিত পদার্থগুলো বৃহদন্তে চলে আসে। আর যে খাদ্যগুলো পাচিত হলো না, বা যে খাদ্যগুলো পাচিত হলো কিন্তু শোষিত হলো না, সেগুলো এবার বৃহদন্তে চলে যাবে। বৃহদন্ত্রে এবার কী কাজ হবে? বৃহদন্ত্রে কোনো প্রকার পাচন ক্রিয়া ঘটে না, পাচনের কাজ ক্ষুদ্রান্তে শেষ। 4টি পর্যায়ে শেষ হয়ে গেল, মুখবিবরে একবার পাকস্থলিতে, একবার অগ্ন্যাশয় রসে, আর একবার আন্তিক রসে। ক্ষুদ্রান্তের ডিউটেরিনামের পর্যন্ত খাদ্যের পাচন কাজ সম্পূর্ণ। জেজুনাম ইলিয়ামে শোষিত হলো, তারপর যেগুলো শোষিত হলো না সেগুলো বৃহদন্ত্রে এলো, এবং বৃহদন্ত্রে আসার পরে সেটা কিন্তু আর কোনো পাচন হবে না। এরপর বৃহদন্ত্রে কী কাজগুলো হবে? 1. কিছু জল, খনিজ লবণ এবং নির্দিষ্ট কিছু ওষুধের বিশোষণ বলতে কি কোনো রকম পাচন প্রক্রিয়া না, যে সরাসরি কিছুটা জল শোষণ করে নিচ্ছে, কিছুটা খনিজ লবণ, হয়তো খুব অল্প পরিমাণে খনিজ লবণ থেকে গেছে, সেগুলোকে শোষণ করে নিচ্ছে বৃহদন্ত্রের যে কোষগুলো আছে, মিউকাস, সেগুলো, বা নির্দিষ্ট কিছু ওষুধের বিশোষণ আছে, কিছু মেডিসিন আছে, সেগুলোকে শোষণ করছে। ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিলাই ছিল, সেই ভিলাইয়ের মধ্যে যে ভিলাই ছিল, মাইক্রোভিলি ছিল, সেগুলো কোথায়? ইলিয়াম জেজুনাম অংশে ছিল, সেই ইলিয়াম ও জেজুনামের অংশে সেই অংশগুলি কি সেই খাদ্যগুলিকে শোষণ করছে, যেটা আমরা আগেই পড়েছি স্তরগুলো পড়ার সময়। তো তারপরে যে খাদ্যগুলো বৃহদন্ত্রে এলো, সেখানে কোনো রকম পাচন হবে না, সেখানে কী হচ্ছে, যে জল, খনিজ লবণ আর কিছু ওষুধ আছে, সেগুলো শোষিত হয়ে যায়, সরাসরি শোষিত হয়ে যায়। 2. শ্লেষ্মা ক্ষরণ করে, যা বজ্র পদার্থগুলিকে অপাচিত, একত্রিত এবং পিচ্ছিল করে, এর বহিষ্করণে সাহায্য করে। আর মিউকাস গঠিত হয়, যে অপাচ্য খাদ্য যেগুলো পাচিত হয়নি বা যেগুলো শোষিত হয়নি, সেগুলোকে একত্রিত করতে পারবে, যেমন পিচ্ছিল করে, যাতে সহজে সেটা কি বাইরে বেরিয়ে যেতে পারে, তার জন্য সেটাকে পিচ্ছিল করে এবং তাকে একত্রিত করে জমাট বাঁধায়। অপাচিত ও অশোষিত খাদ্যকে মল বলে, যা ইলিউসিকাল কপাটিকার মাধ্যমে বৃহদন্ত্রের সিকামে প্রবেশ করে। তাহলে অপাচিত আর অশোষিত যে খাদ্য, সেটাকে কি বলে? মল বলে। সেই মলটা কোথায় যাবে? ইলিওসিকাল কপাটিকা, ইলিয়াম, ক্ষুদ্রান্তের ইলিয়াম আর সিকাম, বৃহদন্ত্রের সিকাম, তার মধ্যে যে কপাটিকা আছে সেটা হলো ইলিওসিকাম ভাল্ব। সেই ইলিওসিকাম ভাল্বের মাধ্যমে সেটা কোথায় যাবে? সিকামে যাবে। সিকাম কি? বৃহদন্ত্রের একটা অংশ, যেটা পড়েছিলাম। এই কপাটিকা বজ্র পদার্থের বিপরীত প্রবাহকে বাধা দান করে। এই কপাটিকা কী কাজ করে? যে খাদ্যটা একবার যখন সিকামে চলে গেল, এই যে মলটা, সেই মলটা যখন একবার সিকামে চলে গেল, আবার যাতে ব্যাক করে ক্ষুদ্রান্তে ফিরে না আসে, তার জন্য এই কপাটিকাটা, যে কপাটিকা মানে একদিকে খুলবে, যে একবার খুলে গেল তারপর আর দ্বিতীয়বার তাকে খোলা যাবে না। দেহ থেকে বহিষ্করণের পূর্ব পর্যন্ত এটি মলাশয়ে সঞ্চিত থাকে, এবং সিকামে যাওয়ার পর সেটা মলাশয়ে যাবে। সিকাম থেকে কোলন থেকে রেকটামে গিয়ে এটা জমা হবে। রেকটাম বা মলাশয় যেটা আছে, সেই মলাশয়ে সেটা জমা হবে খাদ্যটা, এই খাদ্য বলছি যেটা মলটা। স্নায়ুতন্ত্র ও হরমোনের সঠিক সমন্বয়ে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল নালীর বিভিন্ন অংশের কার্যকারিতা নিয়ন্ত্রণ হয়। তাহলে এই যে কাজগুলো, যে গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, তারপর ডিউডিনাম, তারপর অগ্ন্যাশয়, পিত্তথলি, এই যে কাজগুলো, সেগুলো কি? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল নালী যে আছে, তার মধ্যে বিভিন্ন স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্রগুলো নিয়ন্ত্রণ করে। আর হরমোন চ্যাপ্টারে কিছু হরমোন আছে, সিসিকে, আরও কিছু গ্যাস্ট্রিন, এই যে কিছু হরমোন আছে, সেই হরমোনগুলো এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। দর্শন, গন্ধ এবং অথবা মুখে ব্যবহারে খাদ্যের উপস্থিতি লালারসের ক্ষরণকে উদ্দীপিত করে। যে লালারসে খাবার খেলাম, সেই খাবারটা দর্শনের ফলে কিছু সময় লালারস খরিত হয়, যেমন তেঁতুল দেখলে বা টক জাতীয় কোনো জিনিস দেখলে আমাদের লালারস থেকে খাদ্যরস খরিত হয়। গন্ধ, কিছু গন্ধ আছে, সেই গন্ধগুলো শুনলেও আমাদের লালারস খরিত হয়। বা মুখে ব্যবহারে খাদ্যের উপস্থিতি, যে অন্য খাদ্য যেগুলো আছে মুখে ব্যবহারে গেলেই, যে শর্করা জাতীয় বা প্রোটিন জাতীয় খাদ্যগুলো মুখে, যে ভাত খাচ্ছি বা তরকারি খাচ্ছি, যেগুলো মুখের মধ্যে গেলেই সেখান থেকে লালারস খরিত হতে থাকবে, লালারসের ক্ষরণকে উদ্দীপিত করে, লালারস খরিত হতে থাকে।
অনুরূপভাবে পাচক রস এবং আন্ত্রিক রসের ক্ষরণ স্নায়ুবক নির্দেশে উদ্দীপিত হয়। আর একই রকমভাবে পাচক রস আর আন্ত্রিক রসের যে ক্ষরণ সেটা স্নায়ু নিয়ন্ত্রণ করে। পাচক রস এবং আন্ত্রিক রসের ক্ষরণ স্নায়ুবক নির্দেশে উদ্দীপিত হয়। তাহলে পাচক রস এবং আন্ত্রিক রস যেগুলো ক্ষরিত হচ্ছে সেগুলো স্নায়ুর প্রভাবে হয়ে থাকে। স্থানীয় এবং সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উভয় প্রকার স্নায়ুবিক পদ্ধতিতেই পশ্চিমনালীর বিভিন্ন অংশের পেশীয় কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। যে স্নায়ুগুলো সেগুলো স্থানীয় হতে পারে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেখান থেকেও আসতে পারে। এরকম স্নায়ুর মাধ্যমে সেই স্নায়ুগুলো কি স্থানীয় হতে পারে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত আছে এমনও হতে পারে। তাদের সাহায্যে যে পেশিগুলো আছে গ্রাসনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত এদের যে পেশিগুলো আছে সেই কার্যকারিতা নিয়ন্ত্রিত হয়। পাচক রসের ক্ষরণ গ্যাস্ট্রিক এবং আন্ত্রিক শ্লেষ্মা স্তর নিঃসৃত স্থানীয় হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু যে পাচক রসের যে ক্ষরণটা বা যে আন্ত্রিক যে শ্লেষ্মা স্তর বা মিউকাস স্তর এই যে হরমোনটা সেটা এগুলো কি যে আন্ত্রিক পাচক রস যে ক্ষরণটা সেটা কি যে আন্ত্রিক শ্লেষ্মা স্তর নিঃসৃত হরমোন সেটা স্থানীয় হয়। যে আন্ত্রিক অংশে যে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হচ্ছে মিউকাস স্তর থেকে সেই স্থানীয় হরমোনের প্রভাবেই পাচক রসের ক্ষরণটা নিয়ন্ত্রিত হয়। তাহলে কীভাবে এটা নিয়ন্ত্রিত হয়? স্নায়ুতন্ত্র হরমোনের মাধ্যমে। তারপর দর্শনগন্ধ অনুভবিক যে খাদ্যটা মুখে উপস্থিতির মাধ্যমে ক্ষরিত হয়। তারপর সেটা কি যে হরমোন দ্বারা হতে পারে, স্নায়ুতন্ত্র হতে পারে। স্নায়ুতন্ত্র হলে সেটা স্থানীয় হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত হতে পারে। আর হরমোন হলে সেটা স্থানীয় হয়, যে মিউকাস স্তর আছে সেই হরমোনে হয়। কোলিসিস্টোকাইন আছে, গ্যাস্ট্রিন আছে, সিক্রিটিন আছে। এই হরমোনগুলো যেন হরমোন চ্যাপ্টারে এগুলো পড়া হবে ডিটেলসে। এভাবে এই যে কাজগুলো এতগুলো যে কাজ আগে দেখলাম সেই কাজগুলো নিয়ন্ত্রিত হয়। তো এতটুকুই ছিল এই অংশটা। পরবর্তী অংশে পাচিত খাদ্যের শোষণ কীভাবে হয় আর কিছু কিছু রোগ বিষয়ে পড়ানো হবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো মনে হয় যে কোনো কিছু করলে ভালো হয় আপডেট, তো সেটাও বলতে পারো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।